হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে। আজকের গল্প অরোরা পর্ব 59, লেখা সামিয়া খান। দুঃখিত ম্যাম, আপনি ভুল করেছেন। আমি ফেমিনিস্ট নই, পুরুষরা আমার চক্ষুশূলও নয়। বাক্যটা বলার সময় অরোরার মুখে লম্বা চড়া এক উপহাস ঝুলেছিল। মিসেস মির্জা তার এই বাক্যে প্রতিবাদ করে বলল, ভুল বুঝেছেন কথাগুলো। আমি কিন্তু একবারও বলিনি আপনি ফেমিনিস্ট, শুধু সামনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে বলছে। তাহলে আমি যেতেই পারি? অরোরা হ্যাবোধক কথায় প্রচণ্ড খুশি হলো ভদ্রমহিলা। পাশে রাখা ব্যাগ থেকে একটা খাম বের করতে করতে বলল, ম্যাম, তাহলে এটা আপনার সম্মানই রইল। অরোরা হাত দিয়ে থামিয়ে দিল ভদ্রমহিলাকে। অবাক হয়ে বলল, এটা কিসের সম্মানী? প্রোগ্রামে আপনি 20 মিনিটের একটা স্পিচ দিবেন। কেন? আমি তো বড় কেউ নই। একজন নব্য ডক্টর। না, আসলে স্পিচটা হলো আপনার অতীত জীবনের উপর। কিভাবে গ্রামে বসবাস করা মেয়ের শহরে বিয়ে হওয়ার পর ডিভোর্স, মিসক্যারেজ এসবের মধ্যে দিয়ে যেতে হয়েছে, স্বামীর কী অত্যাচার সহ্য করেছেন, পুরুষদের জন্য জীবনে যাবতীয় বা যা কিছু সহ্য করেছেন সব বলবেন। এরপরে ঘুরে দাঁড়ানোর কাহিনী, কিভাবে একা একা ঘুরে দাঁড়িয়েছেন এসব। মিসেস মির্জার কথা শুনে হররা হাসল। এই সময় তার মুখমণ্ডলে একটা রেখারও সৃষ্টি হয় না, যেন এভাবে হাসা একটা শিল্প, যা ওরা বহুদিনের কৌশলের ফলে রপ্ত করেছে। আমি যাব না প্রোগ্রামে মিসেস মির্জা। কেন? এইমাত্র তো হ্যাঁ বললেন। আগেই বলেছি আমি ফেমিনিস্ট নই, আর নিজের অতীত আমি বিক্রি করি না। থতমত খেয়ে গেল মিসেস মির্জা। আমাকে আবার ভুল বুঝছেন ম্যাম। আপনার স্পিচ থেকে অনেক মোটিভেশন পাবো মেয়েরা। ওরা কোনো জবাব দিল না। পাশেই তার ল্যাপটপ অন করা ছিল। কিবোর্ডে হাত রেখে বলল, আপনার এনজিও এর নাম কি যেন কি? মিসেস মির্জা নামটা বলার পর আবারও জলদি গুগলে তা লিখে সার্চ করলো। মুহূর্তে অনেকগুলো রেজাল্ট এসে গেল। কিছু সময় সেসব পড়ায় ব্যয় করে ওরা বলল, আপনার এনজিও এর পারফরমেন্স তো অনেক নেগেটিভ, শুধু নাস্তিকতা ছাড়া আর কিছু দেখছি না। আশ্চর্য ম্যাডাম, এসব মিথ্যা। কি যেন হতেও পারে মিথ্যা? অরোরা আবার সেই নিজের দাম্ভিকতাপূর্ণ হাসি আসলো। তার সামনে বসে থাকা ভদ্রমহিলার মুখে কালো বর্ণ ধারণ করেছে। তাহলে ধরে নেব প্রোগ্রামটা আপনি অ্যাটেন্ড করবেন না মিস অরোরা? অরোরা মাথা দুলিয়ে নাবাদক জবাব দিল। সাথে সাথে ভদ্রমহিলা টেবিলে থাকা খামটা ব্যাগে ভরে নিল। তার কাণ্ড দেখে বড্ড হাসি পাচ্ছে অরোরা। কিন্তু আফসার তাকে শিখেছে এমন পরিস্থিতিতে সৌজন্যতা বজায় রাখা উচিত। এজন্য কোনো প্রতিক্রিয়া দেবে না সে। দেখেন মিস অরোরা, আপনি প্রোগ্রামটা অ্যাটেন্ড করলে উপকার পাবেন। আফসার স্যার সেজন্যই পাঠিয়েছেন আমাকে, কথা বলতে পাঠিয়েছে, বাকি ডিসিশন আমার উপর। এই ডিসিশনকে আমি একটু সাপোর্ট করতে পারছি না। সেটা আপনার উপর নির্ভর করে ম্যাম। একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল বদমলিকা। হঠাৎ করেই তার মুখ থেকে নমনীয়তা মুখোশ খুলে এলো। কাঁদতে বাধ্য হচ্ছে, আপনি প্রচণ্ড বেয়াদব আর অহংকারী মহিলা। এটা কেন ভাবলেন? টানা 5 দিন বহুবার কল করেছি আমি। এরপর নিজে 3 দিন এসে ঘুরে গেলাম। এত কষ্টের ফলে এখন বলছেন ডিসিশন আপনার, যাবেন না? ভদ্রমহিলার কথা শুনে অরোরা অবাক হয়ে বলে, আমি যেতে না চাইলে জোর করতে পারবেন? অবশ্যই পারি। না গেলে হসপিটাল সম্পর্কে নেগেটিভ বহু কিছু শুনবেন। অরোরা কপাল কুঞ্চিত হয়ে বলল, সাথে মুখে আরও বড় ধরনের হাসি ফুটে উঠেছে। মিসেস মির্জা, আপনার কথাগুলো তো শুনতে ভালোই লাগছে। ফানি লাগছে, তাই না? এই হসপিটালের সর্বোচ্চ 2য় পদে বসে রয়েছেন, অথচ পরিপূর্ণ ডক্টর হয়েছেন মাত্র 1 বছর আগে। এর মধ্যে এত বড় প্রাইভেট ক্লিনিকে নিজের অবস্থান গড়ে নিয়েছেন। বিষয়গুলো সন্দেহজনক, অথচ আপনার ব্যাচে অন্য কেউ প্রথম স্থান অর্জন করেছিল। সেক্ষেত্রে আপনি কতটা ডিজার্ভিং এই হসপিটাল বা চেয়ারের জন্য? অরোরা হঠাৎ উঠে দাঁড়ালো। একটা জাম রঙের শাড়ি পরে আছে সে, গায়ে সাদা অ্যাপ্রন জড়ানো, চুলগুলো হাত খোপা করে গাড়ির একপাশে এলিয়ে রেখেছে। এক হাতে সাদা রঙের হ্যান্ড ওয়াশ আর এক হাতে পাথরখচিত পাতলা একটা চুড়ি পরে আছে। মুখে প্রসাধনীর ছাপ নেই বলেই চলে। বেশ সুন্দর দেখাচ্ছে। মেয়েটার বয়স সাত মেয়েটার বয়স 27 শেষ হয়ে 28 হতে চলল কিছুদিন পর, অথচ দেখে বোঝার উপায় নেই। তার উঠে দাঁড়ানো দেখে মিসেস মির্জা চুপ হয়ে মাথা নিচু করে ফেলে। অরোরা তার পাশে চেয়ারে বসতে বসতে বলল, আরে মিসেস মির্জা, লজ্জা পাবেন না। আপনার কথায় আমি কিছুই মনে করিনি।
কিন্তু কি বলেন তো, আমি যে সিটে বসে আছি এখানে তারাই বসতে পারে যারা শুধুমাত্র চিকিৎসা নয়, ব্যবসায়িক দিক দিয়ে পারদর্শী। এটা তো একটা প্রাইভেট ক্লিনিক, সেটা আপনিও জানেন, আমিও জানি। 9 বছর হয়ে গেল হসপিটালটা তৈরি হয়েছে। সূচনা লগ্ন থেকে আমাকে সবখানে শেখানো হয়েছে আজকের দিনের এই চেয়ারটায় বসানোর জন্য। তাই আপনারা কথায় কথায় কিছু মনে করা মানে নিজেকে নিজের চিমটি কাটা। হাসলেন, হাসালেন মিস অররা। আপনার থেকে বেশি ডিজার্ভিং ছিল ডক্টর চৌধুরী। আপনার সব থেকে ভালো হসপিটালে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিকই, সব সাজানো গোছানো, কিন্তু বলেন তো, কি বাহিরের মানুষের কাছে ঠিকভাবে উপস্থান করতে পারছেন না হসপিটালটাকে বা নিজেদের? আপনার জায়গায় ডক্টর চৌধুরী বা ডক্টর শাকিল হলে সব কিছু আরও ভালো লাগতো। মেয়ে মানুষ নেতৃত্ব দিচ্ছেন, বিষয়টা দৃষ্টিগত। অরোরা এবার আর নিজের হাসি থামাতে পারল না। সামনে বসে থাকা মহিলাটির জন্য তার বড্ড মায়া হচ্ছে। তবু নিজেকে কিছুটা দাতস্থ করে মিসেস মির্জা হাত ধরে বলেন, পারতো শব্দটা নিয়ে বহুদিন আগে আফসার স্যার আমাকে একটা ব্যাখ্যা দিয়েছিলেন। শব্দটা কখন বলে যখন বিষয়টা ঘটে গিয়েছে এবং যা অতীত ঘটনা কারো পছন্দ না হলে সেই এই শব্দটা ব্যবহার করে, কিন্তু সৃষ্টিকর্তা যা চেয়েছেন শেষমেশ তাই হয়। আপনি তা আবার নাস্তিকতাবাদে বিশ্বাসী। তবুও বলছি, সৃষ্টিকর্তা জানেনই কে যোগ্য বা কে এই জিনিসটা ভালোভাবে করতে পারবে। এরপর তিনি উসিলে বা ইশারায় জিনিসটা সম্পন্ন করেন। তাই দুজন ডক্টর যদি এতটাই সঠিক হতো এই হসপিটাল চালানোর ক্ষেত্রে, তাহলে বিশ্বাস করুন তারাই চালাতো। আপনার দৃষ্টিভঙ্গি সঠিক নাও হতে পারে, তাই না? আর বড় বড় ডিগ্রি বা পিএইচডি করা থাকলে আমাদের মস্তিষ্ক জানান দিচ্ছে দেয় ইনি যোগ্য। অথচ জানান অথচ জানেন 1000 টাকার ওষুধেও মাঝে মধ্যে যে অসুখ সারাতে না পারে 15 টাকার ওষুধে তা ঠিক হতে পারে। থাক, আপনার সংকীর্ণ মস্তিষ্কে সব ঢুকবে না। বাইরে যাওয়ার পর ওখানে স্ট্যান্ড আপ অ্যান্ড লিভ আপনাকে বাইরে করতে আমি আর একটা শব্দ উচ্চারণ করতে চাই না। অরোরিয়া নমনীয় কণ্ঠে বলিষ্ঠ কথাবার্তায় মিসেস মির্জার কানে তালা লাগিয়ে দিছে। তড়িঘড়ি করে ব্যাগ উঠিয়ে বাইরে চলে গেল। তার যাওয়ার পথে কিছু সময় তাকে নিজেকে শান্ত করে চেষ্টা করলো। অরোরা এরকম বহু কিছু যে সহ্য করতে হবে ভবিষ্যতে তা জানে। যদিও প্রথম ভেবেছিল প্রতিক্রিয়া দেবে না, কিন্তু আফসার তাকে শিখিয়েছে মানুষ ছোট করে কথা বলতে পারলে তার জবাব দেওয়া যায়। এত দোষের কিছু নেই, সেজন্য শুধু সঠিকভাবে কথা উপস্থাপন করতে হয়। এমন সময় সেলফোন বেজে ওঠে। অরোরা আফসার কল করছে। ফোন রিসিভ করে কানে ধরল অরোরা। স্যার, আপনি কেন এই মহিলাটিকে এখানে পাঠিয়েছেন? ফোনের ওপাশ থেকে আফসারের হাসিমাখা কণ্ঠস্বর ভেসে এলো। বাসায় এসে বলবো, এখন অন্য বিষয়ে বলতে কল করেছিলাম। কি? তোমার চা পাতা শেষ? আমার বাসায় আসার সময় নিয়ে আসবে। তা নয় চা পাবে না রাতে আর সকালে। কথাটা বলে আফসার ফোনে কেটে দিল। অরোরা হাসে ব্যক্তিটা এমন কথায়। যেদিন থেকে অরোরা চাকরি করা শুরু করেছে সেদিন থেকে নিজের সমস্ত কিছুর জন্য তারাই টাকা খরচ করতে হয়। যদিও এখনও সে আফসারের বাড়িতে থাকে, কিন্তু এটা বুঝলো না কেন অরোরা থেকে এত ছোট ছোট বিষয়ে টাকা দেওয়া হয়। শাওন এখন ঠিক রাজপুতের মতো লাগছে। জামা রেখেছে, নেভি ব্লু রঙের স্যুটটা একদম গায়ে ফুটে উঠেছে তার। সে আগে ভাবতো 20 থেকে 30-এর মধ্যে ছেলেদের সব থেকে বেশি সুন্দর লাগছে, কিন্তু 35 বছরের শাওনকে দেখে ধারণা সে বহু আগে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু ব্যক্তিটির জন্য বড্ড মায়া হয় তার। এখনও নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারল না। 11 বছর ধরে সে আবারও সেই অরোরা নামক শব্দে আটকে রয়েছে। ল্যাপটপে কাজ করতে করতে শাওন একবার জামালের দিকে তাকালো। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে জামাল। তোমার স্ত্রী ঠিকই বলেছে, ইদানিং তোমার মধ্যে সমস্যা দেখা যাচ্ছে। শাওনের কথা থতমত খেয়ে গেল জামাল। এই কথা কেন স্যার? কেমন লোভনীয় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছ? জি স্যার, আমার দুটো সন্তান রয়েছে। সামান্য হাসলে শাওন। সে আসলে অন্য কিছু মেন করছিল না। বাংলাদেশ যাবেন কবে স্যার? যাওয়া কি খুব প্রয়োজন জামাল? না, আসলে আর কথা জায়গায় না জামাল, এ বিষয়ে এত
বছর বলেও যখন কোনো কিছু সম্ভব হয়নি, তাহলে আর হঠাৎ হঠাৎ গম্ভীর হয়ে শান বলল, বিয়নিকার সমস্যা কি? ম্যাম বলছে আপনি কেন তার বার্থডে পার্টি অ্যাটেন্ড করনি। তাকে বলতে আমার সময় ছিল না বলেছি, তা মানতে চাচ্ছে না। ল্যাপটপ থেকে হাত সরিয়ে ফোনে কিছু একটা দেখালো শান। একটা নেকলেস অর্ডার করে দিয়েছে বিয়নিকার জন্য, তাকে জানিয়ে দেবে আগামী পরের দিন আমাকে বিরক্ত না করে। জামাল মাথা দুলিয়ে হ্যাঁ করলো। সে বুঝলো শায়ান কেন এত পরিবর্তন হয়ে গিয়েছে। আসলে বয়স বেড়ে যাওয়ার জন্য এই কঠোরতা প্রকাশ পেয়েছে নাকি অন্য কিছু। হঠাৎ শায়নের ফোনে একটা মেসেজ এলো বিয়নিকার থেকে। সেখানে লেখা, অরোরা নিয়ে মরে যাও। মেসেজটাকে পাত্তা দিল না শায়ন। আসলে দেওয়ার ইচ্ছাও করছে না। অরোরা তার 11 বছরের পুরনো অনুভূতি বা যা সকলে বুঝবে না। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলের যদি নতুন